আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বইয়ের 5, 6 এবং 7 এই তিনটি অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। আমাদের 5 নম্বর অঙ্কে বলছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? অঙ্কটি খুবই সহজ এবং অধ্যায় ভিত্তিক অঙ্কের ভাষাগুলো খেয়াল রাখতে হয়। অঙ্কের ভাষার কারণে কিন্তু এক এক অঙ্ক এক এক রকম নিয়মে করতে হয়। দেখো, এই অঙ্কটা যদি এইভাবে থাকতো, 15 কেজি চালের দাম 600 টাকা, 25 কেজি চালের দাম কত, এই এরূপ তেরূপ এই ধরনের কোনো কথা না থাকতো, যদি সহজ ঐকিক নিয়মে করলে অঙ্কটা হয়ে যেত। এই অঙ্কটা ঐকিক নিয়মে করলে যে ভুল হবে তাও না, কারণ ঐকিক নিয়মে করলে কিন্তু সেম রেজাল্ট আসবে, 25 কেজি চালের দাম সেম আসবে। আমি একটু দেখাই তোমাদের অঙ্কটি। দেওয়া আছে যে 15 কেজি চালের দাম 600 টাকা, এটা তো আমাদের দেওয়া আছে। তাহলে 1 কেজি চালের দাম কি হবে? কম হবে, 15 দিয়ে ভাগ। আর 25 কেজি চালের দাম, তাহলে কি হবে? বেশি হবে, 25 দিয়ে গুণ হবে। ওকে, ডিভাইডেড বাই 15। এই 15 দিয়ে তুমি যদি 600 কে কাটো, 60 কে কাটো, তাহলে 4×15=60, এই শূন্য আছে, শূন্য বসে গেল। 40-এর সাথে 25 গুণ করো, তাহলে 25-এর সাথে 4 গুণ করলে হয় 100। আর এই একটা শূন্য বসে গেল, তাহলে কত আসলো? 1000 টাকা। এই 25 কেজি চালের দাম কিন্তু 1000 টাকাই হবে, তুমি যেইভাবেই করো না কেন। তার মানে অ্যান্সার কিন্তু ভুল হবে না, তুমি যদি ঐকিক নিয়মে করো কোনো সমস্যা নেই, মানে অ্যান্সার একই আসবে। কিন্তু যেহেতু আমরা এখানে অনুপাতের অঙ্ক করতেছি, অনুপাতের অধ্যায়ের অঙ্ক করতেছি এবং ভাষাটা দেওয়া আছে এরূপ, সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা পরীক্ষার খাতায় এই অঙ্কটা যদি আসে বা এই ধরনের অঙ্ক যদি আসে, তাহলে অনুপাত ভিত্তিক বা অনুপাতের মাধ্যমে অঙ্কটা সমাধান করার জন্য। সেটা কিভাবে করবা সেটা একটু দেখি। ওকে, এখন যেহেতু অনুপাতের অঙ্ক, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, তাই না? ওকে, দেওয়া আছে, কি দেওয়া আছে? যে 15 কেজি চালের দাম 600 টাকা, এটা আমাদের দেওয়া আছে। আর 25 কেজি চালের দাম নির্ণয় করতে হবে। এই যে কথাটা লিখলাম নির্ণয় করতে হবে, এই কথাটা তুমি যদি নাও লেখো তাতেও কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা লিখতে পারি, দেখো অনুপাত যেহেতু, অনুপাতে একই জাতীয় রাশিগুলা একটা অনুপাত হয়। তাহলে এখানে দেখো দুই জাতীয় রাশি আছে, এই কেজি এক জাতীয় রাশি আর টাকা আরো এক জাতীয় রাশি। তাহলে আমরা কেজি কে, মানে চালের কেজি বা চালের পরিমাণ বা চালের অনুপাত, এটা একটা রাখতে পারি এক পাশে, আর এক পাশে রাখতে পারি কি? টাকা বা চালের দাম, এটা। কারণ এই দুইটা দুই ধরনের রাশি, তাহলে আমরা লিখতে পারি চালের পরিমাণের অনুপাত সমান সমান, সমান সমান কি হবে? দাম, চালের দামের অনুপাত, মানে চালের পরিমাণের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত। আর চালের পরিমাণের অনুপাত যত বাড়বে, দামের অনুপাতটা সেই সেই তুলনামূলক সেইভাবে বাড়তে থাকবে, মানে সেই অনুপাতে বাড়বে। চালের দামের, চালের পরিমাণের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত। ওকে, চালের পরিমাণের অনুপাত কি ছিল দেখো তো? 15:25, তাই না? আর দামের অনুপাত কি আছে? 600 টাকা। তার মানে এই 15 কেজির দাম 600 টাকা ইস টু এই যে 25 কেজি, 25 কেজির দাম তো আমরা জানি না, তাহলে লিখতে পারি 25 কেজির দাম, 25 কেজি চালের দাম। ওকে, আশা করি এই যে অনুপাতটা আমি তৈরি করেছি এখান থেকে, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি দেখো তো? এই অনুপাত মানে কি? ভাগ, ভগ্নাংশ, তার মানে 15/25 সমান সমান 600।
ডিভাইডেড বাই 25 কেজি চালের দাম, তাই লেখা যায়। এখন দেখো কোনাকুনি গুণ করতে হবে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, 15 গুণ 25 কেজি চালের দাম সমান সমান 600 সাথে 25 গুণ, তাহলে 600 গুণ 25। ওকে, এই 15কে আমরা ওই পাশে নিয়ে যাব, কারণ আমার তো 25 কেজি চালের দাম নির্ণয় করতে হবে। 15 দেখো এর সাথে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে লিখতে পারি বা 25 কেজি চালের দাম সমান সমান 600 গুণিত 25 ডিভাইডেড বাই 15। এই 15 এর পাশে এসে ভাগ হয়ে গেল, তাহলে 15 দিয়ে তুমি 600 কে কাটলে পাবা 40, 40-এর সাথে 25 গুণ করলে পাবা 1000। 25 কেজি চালের দাম আমরা কত পেলাম? 1000 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আমাদের এটাই চাইছে যে 25 কেজি চালের দাম কত। 25 কেজি চালের দাম 1000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, দৈনিক মানে একদিনে। ওই ফ্যাক্টরিতে একই হারে, মানে এই একই হারে দৈনিক 550টি করেই তৈরি হবে, এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? এই অঙ্কটাকেও তুমি কিন্তু ঐকিক নিয়মে করতে পারো। কিভাবে? দেওয়া আছে কি যে একদিনে তৈরি হয় 550টি, 7 দিনে তৈরি হয় কত? 550-এর সাথে 7 গুণ করে দাও, হয়ে যাচ্ছে অঙ্কটি। 2 লাইনে অঙ্ক শেষ, তাই না? যেহেতু এখানে আমরা অনুপাতের অঙ্ক করতেছি এবং একই হারে কথাটি উল্লেখ আছে, আমরা এই অঙ্কটিকে অনুপাতের মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখতে পারি। দেওয়া আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে একদিনে তৈরি হয় এতটি শার্ট। তাহলে দেওয়া আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে এক দিনে শার্ট তৈরি হয় 550টি, এটা আমাদের দেওয়া আছে ডাটা। এখন বলছে এক সপ্তাহে, তাহলে সপ্তাহকে যেহেতু এখানে একদিনে, দৈনিক মানে একদিন, সপ্তাহকে দিনে কনভার্ট করতে হবে। আমরা লিখতে পারি যে আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন। ওকে, এখন দেখো অনুপাত নির্ণয় করতে গেলে সমজাতীয় রাশি লাগে। এখানে দৈনিক আর 7 দিন, দুইটাই দিন, দিনের একটা অনুপাত হবে, কারণ এই দুইটা এক জাতীয় রাশি। আর একটা শার্টের পরিমাণ, মানে 550টি, আর এই 7 দিনে কতটি তৈরি হবে, এই দুইটার একটা অনুপাত হবে, কারণ এই দুইটা সংখ্যা, শার্টের সংখ্যা একই জাতীয় রাশি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এখানে দিনের অনুপাত অথবা দিনের সংখ্যার অনুপাত সমান সমান শার্টের সংখ্যার অনুপাত। শার্টের সংখ্যার অনুপাত। ওকে, দিনের সংখ্যার অনুপাত কি ছিল? 1:7, কারণ একদিন আর 7 দিন, তাহলে 1:7। শার্টের সংখ্যার অনুপাত কি হবে? একদিনের জায়গায় শার্ট তৈরি হচ্ছে 550টি, তাই না? ইস্টু আর একটা অনুপাত আছে শার্টের, সেটা কি 7 দিনের, 7 দিনের তৈরি শার্ট, তাই না? ইস্টু 7 দিনে তৈরি শার্ট। ওকে, এই 7 দিনে তৈরি শার্টটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে এখন আমরা জানি যে অনুপাত মানে কি ভাগ, তাহলে 1/7 সমান সমান 550 ভাগ 7 দিনে তৈরি শার্ট, বা 7 দিনে তৈরি শার্টের সংখ্যা, যেটাই লেখো না কেন। এখন কোনাকুনি গুণ করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করলে 7 দিনে তৈরি শার্টের সাথে 1 গুণ, মানে 1-এর সাথে গুণ করলে যা তাই হয়। তাহলে লিখতে পারি 7 দিনে
তৈরি শার্ট সমান সমান 550-এর সাথে 7 গুণ। তাহলে 550 গুণিত 7। তাহলে দেখো তো গুণ করলে কত হয়? 7 শূন্য শূন্য, 5 7 35-এর 5 হাতে 3, 5 7 35 আর 3 38। তার মানে 3850টি শার্ট 7 দিনে তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন দেখি আমরা 7 নম্বর অঙ্ক আমাদের কি বলছে। 7 নম্বর অঙ্কে বলছে কবির সাহেবের 3 পুত্রের বয়স। কবির সাহেবের 3 জন পুত্র আছে, তাদের বয়স হচ্ছে যথাক্রমে একটার বয়স 5, একটার বয়স 7 বছর আর একটার বয়স 9 বছর। এখন আমাদের বলছে যে তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দেবেন। তার মানে এই যে 3টা পুত্রের যে বয়স, সেই বয়স অনুপাতে 4200 টাকা তাদের মধ্যে ভাগ করে দিবেন। কে কত টাকা পাবে? যেহেতু অনুপাত এখানে উল্লেখ করেই দিচ্ছে, তাহলে বুঝতেই পারতেছি অঙ্কটা অনুপাতেই করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি কি কি দেওয়া আছে। ওকে, তাহলে দেওয়া আছে, দেখো 3 পুত্রের বয়স দেওয়া আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। দেওয়া আছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। ওকে, আর দেওয়া আছে কি তার মোট কত টাকা আছে? 4200 টাকা। এই টাকাটাই তুই ভাগ করে দিবে। আর দেওয়া আছে কবির সাহেবের মোট টাকা কত? 4200 টাকা। ওকে, এখন দেখো আমাদের বলছে কি তিনি এই টাকাটা তাদের পুত্রের বয়স অনুপাতে ভাগ করে দিবে। তাহলে বয়সের অনুপাতটা কত সেটা আমরা একটু দেখি। যে বয়সের অনুপাত কি হবে? 5:7:9। তাহলে আমরা লিখতে পারি পুত্রদের বয়সের অনুপাত। ওকে, তাহলে পুত্রদের বয়সের অনুপাত কি? 5:7:9। দেখো এই অনুপাতেই তারা টাকা পাবে। তাহলে আমরা লিখতে পারি না পুত্রদের বয়সের অনুপাতের জায়গায় প্রাপ্ত টাকার অনুপাত? সেটাও লিখতে পারি, কারণ এই অনুপাতেই তো তারা টাকাটা পাবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রাপ্ত টাকার অনুপাত। ওকে, প্রাপ্ত টাকার অনুপাত কি হবে? 5:7:9, কারণ এই অনুপাতেই তারা টাকাটা পাবে। এখন দেখো তারা এই অনুপাতে পাবে, তার মানে এ পাবে, প্রথম পুত্র 5 অনুপাত পাবে, এ পাবে 7 অনুপাত, এ পাবে 9 অনুপাত। কিন্তু কত ভাগের 5 ভাগ, বা কত অনুপাতের 5 অনুপাত সে পাবে? মানে এ 5 ভাগ পাইলে এ 7 ভাগ পাবে, এ পাবে 9 ভাগ। কিন্তু কত ভাগের 5 ভাগ পাবে সে, কত ভাগের 7 ভাগ সে পাবে, কত ভাগের 9 ভাগ সে পাবে, এটা তো আমরা জানি না। এই জন্য করতে হয় কি, যে অনুপাতগুলো সবসময় যোগ করতে হয়। যখন কতিপয় অনুপাতের মধ্যে নির্দিষ্ট সংখ্যক টাকা, নির্দিষ্ট সংখ্যক ফল, নির্দিষ্ট সংখ্যক কিছু বিতরণ করা হয়, তখন অনুপাতগুলো যোগ করতে হয়। কেন করতে হয়? যে টোটাল, ধরো আমাদের টোটাল 10 অনুপাতের মধ্যে এ পাবে 5, এ পাবে এত, এ পাবে এত, এই যে মোট কত অনুপাত, এটার জন্য এই সংখ্যাগুলো যোগ করতে হয়। লিখতে পারি অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল। তাহলে 5+7+9 সমান সমান 9 7 16, 16 আর 5 21। এই যে আমরা এখন পেয়ে গেলাম মোট অনুপাত 21। তার মানে 21টা ভাগে ভাগ হবে, সেই 21টা ভাগের মধ্যে এ পাবে 5 ভাগ, এ পাবে 7 ভাগ আর এ পাবে 9 ভাগ। তার মানে এই মোট টাকাকে 21 ভাগে ভাগ করতে হবে, করে সেই 21 ভাগের মধ্যে 5 ভাগ পাবে এ, 7 ভাগ পাবে এ আর 9 ভাগ পাবে এ। আশা করি বুঝতে পেরেছো যে কেন আমরা অনুপাত যোগ করলাম, যে মোট টাকাকে কত ভাগে ভাগ করব, সেই জন্যই আমরা অনুপাতগুলো যোগ করলাম। ওকে, তাহলে এবার দেখো আমরা লিখতে পারি যে প্রথম পুত্র, এটা ধরো প্রথম পুত্র, এটা ধরো দ্বিতীয় পুত্র, এটা তৃতীয় পুত্র। তাহলে প্রথম পুত্র কত পাবে? এই 21 ভাগের মধ্যে 5 ভাগ, তার মানে 4200 টাকার
21 ভাগের 5 ভাগ পাবে প্রথম পুত্র। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রথম পুত্র পাবে সমান সমান এই 4200 টাকা বা 4200 এর 5/21, তার মানে 21 ভাগের 5 ভাগ সে পাবে সমান সমান এত টাকা। ওকে, তাহলে সমান সমান কত আসতেছে? 21 দিয়ে তুমি যদি 42 কে কাটো থাকে 2, আর দুইটা শূন্য আছে বসাই দাও। এবার 200 সাথে 5 গুণ করো, তাহলে 5 দুগুণী 10, এই দুইটা শূন্য বসাই দাও, তাহলে কত বেরোলো? 1000 টাকা। তাহলে প্রথম পুত্র, তার মানে 5 বছর যার বয়স ছিল সে পাচ্ছে কত? 1000 টাকা। এবার আমরা লিখি দ্বিতীয় পুত্র, তাহলে দ্বিতীয় পুত্র পাবে সমান সমান কত? এই যে 4200 এর এ পাবে কত? 21 ভাগের 7 ভাগ, 7/21 এত টাকা সমান সমান 21 দিয়ে 42 কে কাটলে থাকে 200, 200 সাথে 7 গুণ করলে 7 দুগুণী 1400, এই যে 1400 টাকা পাইলো যার বয়স 7 বছর ছিল। এবার তৃতীয় পুত্র পাবে 4200 এর এ পাবে 9 ভাগ, 21 ভাগের 9 ভাগ, তাহলে 9/21 টাকা। তাহলে 21 দিয়ে 4200 কে কাটলে কত পাচ্ছি? 200, এই 200 সাথে 9 গুণ করো, 9 দুগুণে 1800, 1800 টাকা। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যান্সার, যে যার বয়স 5 বছর ছিল সে পাচ্ছে 1000 টাকা, যার বয়স 7 বছর ছিল সে পাচ্ছে 1400 টাকা, আর যার বয়স 9 বছর ছিল সে পাচ্ছে 1800 টাকা। অ্যান্সার হয়ে গেছে। এবার আমরা একটু শুদ্ধি পরীক্ষা দেখি, যে এই যে 3 পুত্র টাকা পেল, এই 3 টাকা মিলে 4200 হয়েছে কিনা। যদি হয় তাহলে অ্যান্সার ঠিক আছে। 1800 আর 1400 কত? 3200, 3200 আর 1000 4200। তাহলে দেখো 4200 টাকায় কিন্তু এদের মধ্যে ভাগ করা হয়ে গেছে, অ্যান্সার ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের বাকি অঙ্ক নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।